সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব একটা নতুন চ্যাপ্টার 3 যার নাম হচ্ছে ফোর্স বা বল। তো এই চ্যাপ্টারটার প্রথমত চ্যাপ্টার শুরু করার জন্য আমরা চ্যাপ্টার ম্যাপটা দেখে নিব, অর্থাৎ এই চ্যাপ্টারে কি কি আছে কি কি নেই, আমরা কিভাবে এই চ্যাপ্টারটা শেষ করব সেটা মাথায় নিয়ে নিব। তো এই যে চ্যাপ্টার ম্যাপটা যদি তোমাদেরকে দেখাতে চাই, তাহলে চ্যাপ্টার ম্যাপের মধ্যে একদম প্রথম দিকে আসবে নিউটনস ল, অর্থাৎ বাবা নিউটন আমাদের জন্য বেশ কিছু গতির সূত্র বা এমনি বলের সূত্র দিয়ে গেছেন, নিউটনস ল বলি। এই নিউটনস লগুলা এই চ্যাপ্টারের একদম শুরুতেই আমরা পড়ব। তো একটু বলে রাখি, নিউটনসের কয়টা ল আছে? নিউটনসের 3টা ল আছে। একটা হচ্ছে ফার্স্ট ল বলি আমরা, আরেকটা লকে আমরা সেকেন্ড ল বলি, এরপর যে লটা আছে সেটাকে আমরা সিরিয়ালি থার্ড ল বলে থাকি। এর পরবর্তীতে নিউটনস ল পড়ার পরে আমরা চলে যাব নিউটনস ল থেকে অ্যাপ্লিকেশন। নিউটনস ল যে পড়লাম, ওই নিউটনস লটা আমাদের কী কাজে লাগবে সে অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন হিসেবে আমরা পড়ব সংঘর্ষ পড়ব। এই সংঘর্ষ পুরাটাই আসলে নিউটনস ল এর একটা অ্যাপ্লিকেশন। নিউটনস ল দিয়ে আমরা সেটা পড়ব। এর পরবর্তীতে আমরা সরাসরি চলে যাব, এর পরবর্তীতে আমরা যাব নিউটনসের আমরা আরেকটা জিনিস জানি, যে সেই বিখ্যাত ঘটনা নিউটনের মাথায় আপেল পড়ার ঘটনা, এবং ওইখান থেকে সে মহাকর্ষ আবিষ্কার করেছে। এই মহাকর্ষ বল নিয়ে আমরা পড়াশোনা করব। এর পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক ঘর্ষণ বলে চলে যাব, ঘর্ষণ বল নিয়ে পড়াশোনা করব। তো এটাই হচ্ছে আসলে এই চ্যাপ্টার ম্যাপটা। নিউটনস ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তারপর সংঘর্ষ, তারপর মহাকর্ষ বল, তারপর সংঘর্ষ বল, ঘর্ষণ বল। যেহেতু চ্যাপ্টারের নামটাই হচ্ছে বল, কাজে বল নিয়ে কিন্তু সবই আলোচনা। দেখো এখানে প্রত্যেকটা আলোচনায় কিন্তু বল নিয়ে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমত নিউটনস ফার্স্ট ল দিয়ে শুরু করি, তারপর সেকেন্ড ল, তারপর থার্ড ল দেখি, এরপর আস্তে আস্তে ধাপে ধাপে আমরা বাকি টপিকসগুলো শেষ করে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখো নিউটনস ফার্স্ট লতে আসো। বাবা নিউটন প্রথমে কি বলেছে সেটা প্রথমে একটু করে বলে রাখি। কেন ফার্স্ট লকে ফার্স্ট ল বলা হচ্ছে, সেকেন্ড লকে আমরা কেন সেকেন্ড ল বলছি, তার কারণ হচ্ছে খুবই স্বাভাবিক। প্রথমে প্রথম ল এসেছে, এরপর দ্বিতীয় ল এসেছে, এভাবে না ব্যাপারটা। প্রথমে প্রথম ল এসেছে, দ্বিতীয় ল এসেছে, এটার চেয়েও আরও একটা ভালো ব্যাখ্যাটা হচ্ছে আসলে তুমি দ্বিতীয় লটা বুঝতে হলে তোমাকে প্রথম ল বোঝা থাকতে হবে। আবার তুমি যদি থার্ড ল বুঝতে চাও, তাহলে তোমাকে প্রথম ল জানা থাকা লাগবে, দ্বিতীয় ল জানা থাকা লাগবে। অর্থাৎ প্রথম ল দ্বিতীয় ল এর বেসিকের উপর ভিত্তি করে তৃতীয় ল গঠিত, এইভাবে আর কি। তো যেটা একদম প্রথমেই জানা লাগবে সেটাকে ফার্স্ট ল বলছি, এরপর যেটা জানা লাগবে সেটা সেকেন্ড ল, এরপর যেটা তোমার জানা লাগবে সেটা থার্ড ল। এভাবে করে আসলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নামকরণ করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করবো আমাদের প্রথম কনসেপ্ট, নিউটনস ফার্স্ট ল, বাবা নিউটনসের প্রথম সূত্র। আচ্ছা, তো প্রথম সূত্রটা দেখো ভালো করে, যে আমরা ধরো আমার কাছে একটা বস্তু আছে, বস্তু স্থির। হ্যাঁ, বস্তুটা হচ্ছে স্থির বস্তু, এটা হচ্ছে স্থির বস্তু। তো স্থির বস্তুকে আমি হঠাৎ করে একটা ধাক্কা দিলাম। হঠাৎ করে একটা যখন ধাক্কা দিলাম, বস্তু গতিশীল হয়ে গেল। তাহলে স্থির বস্তু কি পেয়ে, ধাক্কা পেয়ে কি হয়ে গেল, গতিশীল হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, আমরা কিছু একটা প্রয়োগ করলাম, বস্তুর উপর কিছু একটা দিলাম, যার ফলে সেই স্থির বস্তু গতিশীল হয়ে গেল। আবার মনে করো আরেকটা ঘটনা মনে করো, এই যে আমার কাছে একটা বস্তু যাচ্ছিল, আগে থেকে যাচ্ছিল, হ্যাঁ যাচ্ছিল বস্তু। তো আমরা তার উপরও কিছু একটা প্রয়োগ করলাম, এতে করে বস্তু আরও জোরে যাওয়া শুরু করে দিল। তাহলে ও আস্তে যাচ্ছিল, ধীরে, এখন তার উপর ধাক্কা দিলাম বা কিছু একটা প্রয়োগ করলাম, ফলে ও এখন জোরে যাওয়া শুরু করলো। ঠিক আছে, এই যে বলছি না যে একটা স্থির বস্তু ছিল, তাকে কিছু একটা দিলাম যাতে সে গতিশীল হয়ে গেল, কিংবা একটা গতিশীল বস্তু ছিল, তাকে কিছু একটা দিলাম, সে আরও জোরে যাওয়া শুরু করলো। এই যে জিনিসটা প্রয়োগ করার ফলে স্থির বস্তু গতিশীল হয়ে গেল, কিংবা ধীরে যাওয়া বস্তু জোরে যাওয়া শুরু করলো, যে জিনিসটা প্রয়োগ করার ফলে আমরা এখানে কিছু একটা প্রয়োগ করেছি, এই যেটা প্রয়োগ করলে এই ঘটনাটা ঘটে। কোন ঘটনা? স্থির গতিশীল হয়ে যায়, গতিশীল বস্তু গতি চেঞ্জ হয়ে যায়। সেই যেটাকে প্রয়োগ করলাম সেটাকে আমরা বলি বল আসলে। তাহলে বল জিনিসটা কি, বলের সংজ্ঞাটা কি, বা পরীক্ষায় যদি আমাকে বলে বল কি, আমরা বলের সংজ্ঞা কি লিখব? আমরা লিখব যা প্রয়োগ করলে, দেখতে পাচ্ছ আমরা যা প্রয়োগ করলে দুইটা ঘটনা ঘটবে। একটা ঘটনা হচ্ছে স্থির বস্তু গতিশীল হয়ে যাবে, তাহলে 1 নাম্বার ঘটনা হচ্ছে স্থির বস্তু গতিশীল হবে। আর 2 নাম্বার ঘটনাটা কি? 2 নাম্বার ঘটনা হচ্ছে
অথবা না বলে এবং বলতে পারি এবং যেসব বস্তু আগে থেকে গতিশীল ছিল সেসব বস্তুর গতির পরিবর্তন হবে। গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় তাকে বল বলে। তাহলে বল কাকে বলবো পরীক্ষায়? যে জিনিসটা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয়ে যায় কিংবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়ে যায় তাকে বল বলবো। আচ্ছা ঠিক আছে, তো বলের বিষয়টা তো জানলাম। নিউটনস ফার্স্ট ল কিন্তু এখনো পড়াই নাই। নিউটনের ফার্স্ট ল পড়ার আগে তোমাকে বল জিনিসটা তো জানা লাগবে, তাই না? বল জিনিসটা জানলাম আমরা, বলের সংজ্ঞাটা জানলাম আমরা, বল কাকে বলে। এই যেটাই হচ্ছে আমার বল, যে জিনিসটা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তু গতির পরিবর্তন করে তাকে বল বলে। আচ্ছা, তো এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া খুব ভালো, তাহলে আমরা যদি বল প্রয়োগ না করি তাহলে কি স্থির বস্তু স্থিরই থাকবে, গতিশীল বস্তু যেমন আছে তেমনই থাকবে? উত্তর হচ্ছে হ্যাঁ। তুমি যদি বল প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু গতিশীল হবে না, আর আসতে যাওয়া বস্তু জুড়ে যাবে না। তাহলে বল প্রয়োগ না করলে এই ঘটনা ঘটবে না। তো বাবা নিউটনের প্রথম সূত্রটা আসলে এটাই। বাবা নিউটন আমাদেরকে বলছেন দেখো, এই যে বাবা নিউটনের সূত্রটা এখন আমরা লিখতে পারবো বলের সংজ্ঞা যেহেতু আমরা জানছি। তাহলে বাবা নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে, সে বলছে আমাদেরকে লব্ধি বল শূন্য হলে, তারপরে বলছে স্থির বস্তু আজীবন স্থির থাকবে। আচ্ছা, তারপর গতিশীল বস্তুর, যে বস্তুটা গতিশীল আর কি, ওই গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এবং এই যে জিনিসটা তোমাদেরকে এখন দেখালাম, বক্স করে দিয়েছি, এই বক্স করা জিনিসটাই হচ্ছে আমার নিউটনের প্রথম সূত্র। এটাকেই আমরা বলছি আমাদের বাবা নিউটন, বাবা বলতে হবে সম্মানার্থে, বাবা নিউটনের প্রথম সূত্র। যে লব্ধি বলটা যদি শূন্য হয়, বুঝিয়ে দিব লব্ধি বল জিনিসটা কি। লব্ধি বলটা যদি শূন্য হয়, অনেক সময় লব্ধি বলের পরিবর্তে লেখা হয়, লব্ধি বল না লিখে লেখা হয় বাহ্যিক বল। কি লেখা হয়? বাহ্যিক বল লেখা হয়, বাইরের বল। তো বাহ্যিক বল অথবা লব্ধি বল শূন্য হলে তাহলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এই প্রত্যেকটা লাইনে ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার, সেটা করব। তার আগে আমরা একটু জাস্ট আগের সাথে মিলাই নিই। আমরা বললাম যে বল প্রয়োগ করলে, এই যে বল প্রয়োগ করলে স্থির বস্তুটা গতিশীল হয়ে যায় আর গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়ে যায়। এটা তো বল প্রয়োগ করলে, তাই না? তো তুমি যদি বল প্রয়োগ না করো, অর্থাৎ তোমার যদি বলটা শূন্য হয়ে যায়, বল শূন্য মানে বল প্রয়োগ করব না, বল শূন্য হয়ে যায়, তাহলে স্থির বস্তু কি আর গতিশীল হবে? বল দিলে স্থির গতিশীল হয়, বল না দিলে হবে না। তাহলে বল প্রয়োগ না করলে স্থির বস্তু গতিশীল হবে না, তাহলে গতিশীল না হলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু গতির পরিবর্তন হবে না, ফলে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে বাবা নিউটনের প্রথম সূত্র। এখন এখানে তোমার প্রথমে ব্যাখ্যা করা লাগবে আমাকে, বাবা নিউটনের প্রথম সূত্রে বলা আছে লব্ধি বল শূন্য হলে অথবা বাহ্যিক বল শূন্য হলে। এটা কেন বলছে বাহ্যিক অথবা লব্ধি বলটা শূন্য কেন বলছে? এমনি শুধু বল বলে নাই কেন, শুধু বল শূন্য বলে নাই, বলছে লব্ধি বলটা শূন্য হলে। আচ্ছা, তারপর বলছে স্থির বস্তু স্থির থাকবে না হয়, সেটা বুঝলাম, স্থির বস্তু স্থির থাকবে, কিন্তু গতিশীল বস্তু সমবেগে কেন চলবে? সমত্বরণও তো চলতে পারত, সমত্বরণে কেন চলবে না? অসমবেগে কেন চলবে না? সমবেগে কেন চলবে? সেটাও ব্যাখ্যা করা লাগবে। তো চলো এখন আমরা নিউটনের প্রথম সূত্রের দুইটা ব্যাখ্যা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। লব্ধি বল বলতে আসলে কি বোঝাচ্ছে আর সমবেগে কেন চলবে সেটা, তাহলেই আমরা নিউটনের প্রথম সূত্রটা ভালো করে বুঝতে পারবো। ভাইয়া পরীক্ষায় যদি নিউটনের প্রথম সূত্র লিখতে বলে কি লিখবো? যেভাবে বক্স করা আছে সেভাবে লিখবো, শুধু 1 এবং 2 মুছে দিলেই হবে। তাহলে বাহ্যিক বা লব্ধি বল শূন্য হলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, এটাই নিউটনের প্রথম সূত্র। আর যদি বলের সংজ্ঞা লিখতে বলে, যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয়ে যায়, গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়ে যায়, তাকে বল বলে। এটাই হচ্ছে বলের সংজ্ঞাটা। আচ্ছা, এবার তোমাদেরকে ব্যাখ্যা করা লাগবে আমার লব্ধি বল বলতে আসলে কি বোঝাচ্ছে। দেখো এবার এটার ব্যাখ্যাটা দিচ্ছি, ভালো করে খেয়াল করো। আচ্ছা, লব্ধি বল বলতে বোঝাচ্ছে, লব্ধি বল শূন্য বলতে বোঝাচ্ছে, লব্ধি বল শূন্য বলতে বোঝায়
কি বোঝায় দেখো, লব্ধি বল শূন্য বলতে বোঝায় 1 নাম্বার, বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা হয়নি। আচ্ছা, কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয়, কোনো বল প্রয়োগ করা হয়নি, তাহলে তার বল কত হবে? শূন্য হবে। তুমি কোন একটা বস্তুর উপর কোনো বলই প্রয়োগ করো নাই, তো ওই বস্তুর বল কত? শূন্য। আচ্ছা, অথবা আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে একাধিক বল প্রয়োগ করছি, একাধিক বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু একে অপরকে ক্যান্সেল নাকচ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা এই যে লব্ধি বল যে শূন্য, এই লব্ধি বল শূন্যের দুইটা মিনিং হয়, দুইটা মিনিং হয়। একটা হচ্ছে বস্তুর উপর কোনো বলই প্রয়োগ করলাম না, কোনো একটা বস্তুর উপর কোনো বলই প্রয়োগ করলাম না, তাহলে তার লব্ধি বল শূন্য। আরেকটা মিনিং হচ্ছে লব্ধি বল শূন্য, এটার আরেকটা মিনিং হচ্ছে ওই বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করা হয়েছে, আমি একাধিক বল প্রয়োগ করছি ওই বস্তুর উপরে, কিন্তু একে অপরকে ক্যান্সেল বা নাকচ করে দিয়েছে, একজন একজনকে ক্যান্সেল অথবা নাকচ করে দিয়েছে, ফলে আর কোনো বল নেই। একাধিক বল বলতে বোঝাচ্ছে, একাধিক বল বলতে বোঝাচ্ছে 2-3টা বল, 4টা বল, 5টা বল, তো তাদের যখন একজন একজনকে ক্যান্সেল করে দিবে তাহলে কোনো বল থাকবে না। যেমন মনে করো এই যে আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুর উপর এদিকে একটা অ্যাপ বল প্রয়োগ করলাম, এদিকে একটা অ্যাপ বল প্রয়োগ করলাম, তাহলে এই অ্যাপকে ক্যান্সেল করে দিবে। অথবা মনে করো আমার কাছে একটা বস্তু আছে, তাকে এদিকে ডাব্লিউ পরিমাণ টানলাম, এদিকে ডাব্লিউ দিয়ে টানলাম, তাহলে এই ডাব্লিউকে ক্যান্সেল করে দিবে, তাহলে আমার আর কোনো কিছু থাকবে না। তাহলে এই বস্তুর উপর কিন্তু বল কাজ করছে, কয়টা বল কাজ করছে? 2টা বল কাজ করছে, একাধিক বল কাজ করছে, কিন্তু একজন একজনকে ক্যান্সেল করে দেওয়ায় কোনো বল আসলে নাই। তাহলে বল কাজ করতেই পারে, কিন্তু তারা ক্যান্সেল করে দিতে পারে। মনে করো আমার উপর 10টা বল কাজ করতেছে, কিন্তু একটা আরেকটার বিপরীত হওয়ায় সবাইকে ক্যান্সেল করে দিছে, তাহলে সবাই যখন সবাইকে ক্যান্সেল করবে কোনো বল আর থাকবে না। তাহলে লব্ধি বল বলতে বোঝাচ্ছি আসলে এখানে লব্ধ হওয়া বল, লব্ধ মানে অনেকগুলো বল থেকে যেটা লাভ করব সেটা। তাহলে একাধিক বল যদি থাকে, সবগুলো বল থেকে যেটাই আসলে লাভ করব, যোগফলটা, মনে করো তোমার উপর 10টা বল কাজ করতেছে, এই 10টা বলের যোগফল নিবা তুমি, যে সবগুলা বলের যোগফল, সবগুলা বলের যোগফল যদি তুমি দেখো ক্যান্সেল করে দিলে যোগফল শূন্য হয়ে যাবে। যেমন এখানে 2টা বল ক্যান্সেল করে দিছে, ফলে 2টা বলের যোগফল শূন্য, তাহলে 2টা বলের লব্ধ কত? লব্ধ হচ্ছে শূন্য। এই লব্ধ থেকে লব্ধি আসছে, তাহলে লব্ধি কত? লব্ধি শূন্য। 2টা বল কাজ করতেছে, 2টা বলের যোগফল কত? শূন্য, কারণ তারা বিপরীতে কাজ করতেছে, তাহলে এই 2টা বলের লব্ধ কত? শূন্য, তাহলে লব্ধি কত? শূন্য। তাহলে লব্ধি বলতে বোঝায় আসলে একাধিক বল কাজ করলে সবগুলা বলের যোগফল, সবগুলা বলের মিলিত ফল, সবগুলা বলের লব্ধ ফল, সেটাকে বলছি লব্ধি বল। ঠিক আছে, ওকে। তাহলে একাধিক বল কাজ করতেই পারে, কিন্তু একজন একজনকে ক্যান্সেল করে দিলে তাহলে তো আমার বল 0 হয়ে গেল। তো আমি এভাবে কেন লিখেছি কথাটা? এভাবে করে লিখেছি কারণ তোমরা আবার এটা ভাবিও না যে বল শূন্য বলতে কোনো বল প্রয়োগ করা হয় নাই, এটা বুঝাই না। শুধু বল শূন্য আরেকভাবে হতে পারে। কিভাবে হতে পারে? অনেকগুলা বল কাজ করছে, কিন্তু একজন একজনকে ক্যান্সেল করে দিছে, এতে করে আর কোনো বল নাই। তাহলে বল একটা হচ্ছে আমি কোনো বলই দিব না, আর হচ্ছে আমি বল দিব, কিন্তু বলগুলা ক্যান্সেল হয়ে যাবে, ফলে কোনো বল থাকবে না। তাহলে দুইভাবে বল শূন্য হতে পারে, একটা হচ্ছে কোনো বলই দিব না, আর হচ্ছে বল দিব ঠিকই, কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো যেভাবেই বল শূন্য হোক না কেন, আমার কথা হচ্ছে বল শূন্য হইলেই হইছে, লব্ধি বল শূন্য হইলেই হইছে। লব্ধি বল যদি শূন্য হয়, বাহ্যিক বল যদি শূন্য হয়, তাহলে আমার স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে আমরা লব্ধি বল শূন্য হওয়ার ব্যাখ্যাটা বুঝতে পারলাম। এবার আমরা দ্বিতীয় ব্যাখ্যায় যাব, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, এই ব্যাখ্যাটাতে যাব। তাহলে চলো, গতিশীল বস্তু সমবেগে যে চলতে থাকবে বলছে, এই ব্যাখ্যাটাতে যাওয়া লাগবে, এই ব্যাখ্যাটাতে আমরা যাব। তাহলে চলে আসে এবার, ওকে। তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে এখন বলছে গতিশীল বস্তুর সমবেগে চলতে থাকবে, এটার ব্যাখ্যাটা। তো গতিশীল বস্তুর সমবেগে চলতে থাকবে, এটার ব্যাখ্যাটা
এটার ব্যাখ্যাটা আসলে নিউটনের দ্বিতীয় সূত্র পড়ার ফলে ভালো করে দেওয়া যায়, প্রথম সূত্র থেকে এটার ব্যাখ্যাটা আসলে দেওয়া যায় না। তো এটার ব্যাখ্যাটা আমরা দিচ্ছি। তারপরে দেখো, আসলে বল যদি শূন্য হয়, কারো বল শূন্য, তার মানে বল মানে তো আমরা জানি ভর ইন্টু ত্বরণ, তাই না? তাহলে ভর ইন্টু ত্বরণটা শূন্য, তাহলে তার ত্বরণটা কত হবে? তার ত্বরণটা শূন্য হবে, কারণ ভর তো আর শূন্য হতে পারে না, ত্বরণটা শূন্য হবে। তো ত্বরণ মানে আমরা কি জানি? ত্বরণ মানে আমরা জানি বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন বাই সময়, তাহলে বেগের পরিবর্তন বাই সময় শূন্য হবে। অর্থাৎ বেগের যে পরিবর্তন, এই যে ভি মাইনাস ইউ সমান 0 হবে, কারণ টিকে পাশে পাঠিয়ে দিলে ভি মাইনাস ইউ 0, তাহলে ভি সমান কী হবে? ইউ হবে। আচ্ছা, বি মানে শেষ বেগ, ইউ মানে আদি বেগ। বি সমান ইউ হওয়া মানে কি? বি সমান ইউ হওয়া মানে সমবেগ। তার মানে আমরা কি বুঝতে পারছি যে এখানে সমবেগই কেন বলা হয়েছে, এখানে সমত্বরণ কেন বলা হয় নাই, সমমন্দন কেন বলা হয় নাই, অসমবেগ কেন বলা হয় নাই? তার কারণ হচ্ছে এখানে আদিবেগ আর শেষ বেগ সেম হয়ে যায়। কখন সেম হয়? আমরা যদি একটু উপরে ওঠা শুরু করি, যখন বল শূন্য হয় তখন এই কাজটা হয়। বল শূন্য হলেই কেবল ত্বরণটা শূন্য হয়, ত্বরণটা শূন্য হলেই কেবল বেগের পরিবর্তনটা শূন্য হয়, বেগের পরিবর্তনটা শূন্য হলেই কেবল সমবেগ হয়। তাহলে বল যদি শূন্য হয় তাহলে কি হবে? সমবেগ হবে। তাই বলা হয়েছে বাহ্যিক বা লব্ধি বলটা যদি শূন্য হয়ে যায় তাহলে বস্তু সমবেগে যদি চলতে থাকে তাহলে সে সমবেগে চলবে। আচ্ছা, আর যদি স্থির থাকে তাহলে স্থির থাকবে। এই যে দেখো, তার আদি বেগটা যদি শূন্য হয় শেষ বেগটা শূন্য হবে। আমি আবার বলছি, দেখো ইউ সমান ভি, কিন্তু কখন ইউ সমান ভি? যদি আমার বলটা শূন্য হয়, তাহলে আমার যদি বল শূন্য হয় তাহলে ইউ যদি 0 থাকে ভি 0ই হবে, অর্থাৎ আগে থেকে স্থির থাকলে সে স্থির থাকবে। ইউ যদি অন্য কিছু হয় ভিও ওইটাই হবে। ইউ যদি আগে থেকে 10 থাকে ভিও কিন্তু 10 থাকবে, অর্থাৎ সমবেগে চলতে থাকবে। তাহলে এই যে এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্রের প্রমাণটা। আমাকে যদি কেউ বলে নিউটনের প্রথম সূত্র প্রমাণ করে দাও, আমি এই লাইনগুলো লিখে দিব, এই লাইনগুলোই হচ্ছে নিউটনের প্রথম সূত্রের প্রুফ। তাহলে এই লাইনগুলোকে আমি লিখলাম নিউটনস ফার্স্ট ল প্রুফ। তাহলে নিউটনের প্রথম সূত্রে যদি প্রুফ কেউ চায়, প্রমাণ কেউ চায়, এই লাইনগুলো লিখে দিব যে বলা আছে নিউটনের প্রথম সূত্রে বল শূন্য, তাই বল শূন্য দিলাম। ও আমার ভাইয়েরা, বল মানে ভর এবং ত্বরণ, তাদের গুণফল শূন্য। ও আমার ভাইয়েরা, ভর শূন্য হইতে পারে না, তাই ত্বরণ শূন্য। ত্বরণ মানে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনটা শূন্য। বেগের পরিবর্তন শূন্য হলে তাহলে আদিবেগ আর শেষ বেগ সেম হয়ে যায়। এবার কোন একটা বস্তুর আদিবেগ যদি আগে থেকে শূন্য থাকে শেষ বেগ শূন্য থাকবে, স্থির বস্তু স্থির থাকবে। আদিবেগ যদি আগে থেকে কিছু থাকে শেষ বেগ ওইটাই হবে, অর্থাৎ গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের সূত্রের ম্যাথমেটিক্যাল প্রমাণ। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্রটা দেখলাম। এখন তোমাদের মনে একটা প্রশ্ন চলে আসলো, এখন তোমাদের মনে একটা প্রশ্ন উদয় হলো, ও আমার ভাইয়েরা, বল শূন্য হলেই কেন এই ঘটনা ঘটে? বস্তুকে বল দিলাম না, তাহলে সে কেন স্থির থাকবে, সে কেন গতিশীল হবে না? বস্তুকে বল দিলাম না, তাহলে সে কেন তার গতির পরিবর্তন করতে পারবে না? একটা বস্তুকে বল না দিলে সে নিজে নিজে কি গতিশীল হতে পারে না? সে নিজে নিজে কি গতির পরিবর্তন করতে পারে না? কেন পারে না? এখন আমরা সেটা দেখব যে বল না দিলে কেন বস্তু নিজে নিজে গতির পরিবর্তন করতে পারে না। আচ্ছা দেখো, এবার ভালো করে খেয়াল করো। এখন তোমরা আমাকে প্রশ্ন করেছ, বস্তু কেন নিজে নিজে আচ্ছা গতির পরিবর্তন করতে পারে না? করতে পারে না। তা বস্তু কেন নিজে নিজে গতির পরিবর্তন করতে পারে না? কেন বল দেওয়াই লাগে? গতির পরিবর্তন করতে হলে বল দেওয়া লাগে কেন? তার কারণ কেন? এখন আমরা কি বলবো? কেন তার কারণ বলবো? কারণ জড়তা। এখন আমরা সেই জড়তা নিয়ে পড়াশোনা করব। একমাত্র জড়তা নামক কিছু একটা যার কারণে বস্তু নিজে নিজে গতির পরিবর্তন করতে পারে না। এখন সেই জড়তা নিয়ে আমার পড়াশোনা করা লাগবে। তো জড়তাটা কি? জড়তাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা স্থির বস্তুকে গতিশীল হতে দেয় না, গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করতে দেয় না, অর্থাৎ যে যেমন আছে তেমনই রাখতে চায়। এরকম একটা ধর্ম বস্তুর ভিতর থেকে আসে, বস্তুর ভিতর থেকে একটা ধর্ম, এটা বস্তুর ভিতরের একটা ধর্ম, যে ধর্মের কারণে স্থির বস্তুকে গতিশীল হতে দেয় না, গতিশীল বস্তুর গতির পরিবর্তন হতে দেয় না, যে যেমন আছে তেমন রাখতে চায়। ওই ধর্মটাকে বলি জড়তা। তাহলে জড়তা কি? জড়তা হচ্ছে বস্তুর একটা ধর্ম
যেটা স্থির বস্তুকে স্থির রাখতে চায় এবং গতিশীল বস্তুকে সমবেগে গতিশীল রাখতে চায়। যে অবস্থায় আছে সে অবস্থায় রাখতে চাওয়ার প্রবণতা, থাকতে চাওয়ার প্রবণতা। তো পরীক্ষায় যদি জড়তার সংজ্ঞা লিখতে বলে তাহলে পরীক্ষায় লিখব কি? পরীক্ষায় লিখব বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। থাকতে চাওয়ার প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। তাহলে জড়তা জিনিসটা কি? বস্তুই যে বললাম, একটি স্থির বস্তু বল প্রয়োগ না করলে গতিশীল হতে পারে না, অথবা গতিশীল বস্তু বল প্রয়োগ না করলে গতির পরিবর্তন করতে পারে না। তুমি আমাকে প্রশ্ন করলে কেন বল প্রয়োগ না করলে পারে না, কেন 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 এই কেনর অ্যান্সারটা হচ্ছে জড়তা। একমাত্র জড়তা বস্তুর মধ্যে আছে, যেটা বস্তু একটা ধর্ম, যেটা স্থির বস্তুকে স্থির রাখতে চায় সে গতিশীল হতে দেয় না, আবার গতিশীল বস্তুকে সমবেগে গতিশীল রাখতে চায় সে গতির পরিবর্তন করতে দেয় না। এটা বস্তুর ভিতরের একটা ধর্ম। তো এটাই হচ্ছে জড়তা। ঠিক আছে, ওকে। তাহলে জড়তা জিনিসটা বুঝতে পারলাম যে বস্তুকে স্থির যে যেমন আছে তেমন রাখতে চাওয়ার টেন্ডেন্সি, থাকতে চাওয়ার টেন্ডেন্সিটা। এর পরবর্তীতে এবার চলে আসছো, তাহলে আমাদের নিউটনের প্রথম সূত্রটা আমরা দেখলাম, এবার আমরা দেখব নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে এবার আসো নিউটন সেকেন্ড ল, নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা এবার দেখব, বাবা নিউটনের দ্বিতীয় সূত্রটা। ওকে, নিউটন সেকেন্ড ল। নিউটনের দ্বিতীয় সূত্রে নিউটন বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আরেকটা কথা বলছে, বল সেদিকে ক্রিয়া করবে যেদিকে ভরবেগ পরিবর্তিত হবে। আচ্ছা, দুইটাও কথা কিন্তু এখানে, প্রথম একটা কথা, দ্বিতীয় আরেকটা কথা। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় নাম্বার সূত্র, সেকেন্ড ল। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। প্রথমে এইটুকুকে বিশ্লেষণ করি, ভরবেগের পরিবর্তনের হার, তিনটা ওয়ার্ড। ফার্স্টে ভরবেগ, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে আমরা প্রথমে এই সূত্রের ব্যাখ্যাটা দিচ্ছি, দেখো ব্যাখ্যাটা। প্রথম আসো ভরবেগ। ভরবেগ দ্বারা বোঝাচ্ছে মোমেন্টাম ইংলিশে। এর পরবর্তীতে জাপানিজ ভাষায় মোমেন্টামকে বলা হয় পিটারি। পিটারে, এটা হচ্ছে জাপানিজ ভাষায়। এবং এখান থেকে আরেকটা কোন দেশি ভাষায় জানি এটাকে পিটারি, ল্যাটিন ভাষায়, ল্যাটিন ভাষায়ও পিটারি বলা হয়। এখান থেকে আসলে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। এই তাহলে ভরবেগ মোমেন্টাম, যেটাকে ল্যাটিন ভাষায় পিটারি বলা হয়, আরেকটা কোন ভাষায় পিটারি বলা হয়, ওইখান থেকে পি আসছে, আমরা ভরবেগকে পি দ্বারা প্রকাশ করি। তারপরে ভরবেগ মানে ভর এবং বেগের গুণফলটা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি পি ইজ ইকুয়াল টু এম ভি। এটা হচ্ছে ভরবেগ, এম অর্থ ভর, ভি মানে বেগ, পি দ্বারা ভরবেগ। আচ্ছা, এখন আমাকে ভরবেগ বলছে না, কি বলছে? ভরবেগের পরিবর্তন বলছে। তাহলে ভরবেগের পরিবর্তন মানে বস্তুর বেগের পরিবর্তন। তাহলে আগে ছিল এই যে এম বি, এরপর আগে ছিল এম ইউ, এখন এম বি হলো। তাহলে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। অর্থাৎ কারো আদি বেগ ছিল ইউ, শেষ বেগ হলো বি, তাহলে তার ভরবেগের কি পরিবর্তন হলো? তাহলে তার আদি ভরবেগ ছিল এম ইউ, তার শেষ ভরবেগ হচ্ছে এম বি, তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে এটা।
তাহলে আমরা ভরবেগের পরিবর্তনটা নিলাম। আমাকে কি প্রশ্নে ভরবেগের পরিবর্তন বলছে? না, আমাকে প্রশ্ন বলছে ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনও বলে না, কিন্তু ভরবেগের পরিবর্তনের হার বলছে। ভরবেগের পরিবর্তনের হার প্রশ্ন করছে। এখন হার মানে কি? যে কোনো জায়গায় তুমি যদি হার ওয়ার্ডটা দেখতে পাও, হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ। হার মানে সময় দ্বারা ভাগ। হার মানে একক সময়ে কত, তো একক সময় মানে সময় দ্বারা ভাগ। তাহলে আমাদেরকে যখন বলছে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে নিচে আবার সময় দ্বারা ভাগ করতে হবে। এই যে টাইম দ্বারা ভাগ করে দিছি টি দ্বারা। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, এরপর বলছে কি দেখো, ভরবেগের পরিবর্তনের হার নিলাম। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে একটা সমানুপাতিক চিহ্ন দিতে বলতেছে, তারপর যেই বলটা প্রযুক্ত করলাম এফ বলের সমানুপাতিক। তো এটাই হচ্ছে আসলে নিউটনের দ্বিতীয় সূত্র। আবার বলছি ভরবেগের পরিবর্তনের হার। প্রথমে ভরবেগের পরিবর্তন নিলাম, তারপর সময় দ্বারা ভাগ করে হার নিলাম, সেটা প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং দ্বিতীয় অংশে বলছে বল সেদিকে ক্রিয়া করবে। তো বল সেদিকে কাজ করবে, তার মানে বল একটা ভেক্টর রাশি, এটাই বোঝাচ্ছে। নিউটনের সূত্র থেকে বোঝা যায় বল একটা যে ভেক্টর রাশি। কারণ কি? কারণ বলছে বল সেদিকে কাজ করবে, তার মানে বলের একটা দিক আছে। নিশ্চয়ই বলের একটা দিক আছে যেদিকে সে কাজ করবে। তাহলে বল হচ্ছে একটা ভেক্টর রাশি, যেদিকে ভরবেগটা কি হবে? পরিবর্তিত হবে। আচ্ছা, তাহলে এই যে বল একটা ভেক্টর রাশি, তার দিকটা হবে বেগের দিকে। বেগ যেদিকে চেঞ্জ হচ্ছে সেদিকে, বেগ যেদিকে চেঞ্জ হচ্ছে সেদিকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রের একটা রূপ। আমরা এখন এই সূত্রকে আরও বিশ্লেষণ করব। তো চলো তাহলে বিশ্লেষণ করি। আরেকবার বলছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এমন বল একটা ভেক্টর রাশি, বল সেদিকে কাজ করবে যেদিকে ভরবেগ চেঞ্জ হবে। ভরবেগ মানে বেগ যেদিকে চেঞ্জ হবে সেদিকে বল কাজ করবে। আমরা সেটাকে আরেকটু পর আরও ভালো ব্যাখ্যা করব। সো দেখো এবার সবাই, এবার একটু করে আমরা সূত্রটাকে বিশ্লেষণ করি। আচ্ছা, ওকে। তাহলে বাবা নিউটনের দ্বিতীয় সূত্রের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখো, দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটা দেখো। দ্বিতীয় সূত্রের তাহলে গাণিতিক রূপ হবে প্রযুক্ত বল সমানুপাতিক ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। আচ্ছা, তাহলে এফ সমানুপাতিক ডেল পি বাই টি। পি মানে ভরবেগ, ডেল মানে পরিবর্তন, ডেল মানে পরিবর্তন। তাহলে এর পরবর্তীতে এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ বাই টি। এর পরবর্তীতে এফ সমানুপাতিক, এখানেও এম আছে এখানেও এম আছে, এম কমন নিলে কি পাচ্ছি? বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি পাচ্ছি। আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। সমানুপাতিক তুলে দিলে একটা সমানুপাতিক ধ্রুবক দেওয়া লাগে কে। আমরা এখানে সমানুপাতিক তুলে দিলাম এবং একটা সমানুপাতিক ধ্রুবক দিলাম কে। আমরা জানি না কের মান কত, আমরা কের মানটা বের করব। আমরা জানি না কের মান কত, আমরা কের মানটা বের করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আসো, তাহলে এফ সমান কে, তার পরবর্তীতে এম, তার পরবর্তীতে আমরা কি পাচ্ছি? বি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, কে এম তারপরে বি এম ইউ বি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, আমাদের গতির সূত্র আমরা পড়াইছি না? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। বি মাইনাস ইউ বাই টি কার সূত্র ছিল? ত্বরণের। কাজে আমরা কে এম তারপরে এই জায়গায় ত্বরণ লিখব। তাহলে এফ সমান হচ্ছে কে এম এ। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার কের মানটা বের করা লাগবে। তো কের মানটা কীভাবে বের করতে হবে? তো দেখো কের মানটা কীভাবে বের করছে, দেখো নিউটনের একটা কনভেনশন ছিল, পদ্ধতি ছিল কের মান বের করার। সেটা দেখো কের মানটা কীভাবে বের করা হবে। কের মান অজানা, তাই কের মানকে এক পাশে নিয়ে আসলাম, বাকিদেরকে আরেক পাশে রাখলাম। দেখো কি করেছি, কের মান বের করতে হবে। কের মান অজানা, কে একটা সমানুপাতিক ধ্রুবক, যার মান বের করতে হবে, যার মান অজানা। সো কে রেখে বাকিদেরকে এ পাশে নিয়ে আসলাম। তাহলে এফ ডিভাইড বাই এম এ। এবার একটা কাজ করো, এখানের মধ্যে দেখো তুমি, কে হচ্ছে একটা ধ্রুবক, তাই না? কে হচ্ছে একটা ধ্রুবক। আচ্ছা,
আর এ পাশে কে আছে দেখো তো, এ পাশে আছে বল, ভর, বস্তুর ভর, কিন্তু এটা বস্তুর ভর, ত্বরণ। তো আমরা জানি বল যে কোনো কিছু হতে পারে, তারপর আমরা জানি বস্তুর ভর যে কোনো কিছু হতে পারে, আমরা জানি ত্বরণ যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ মনে কর আমি 1 কেজি ভরের একটা বস্তু নিয়ে তাকে বল প্রয়োগ করলাম, 3 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করলাম, 100 কেজি ভরের চালের বস্তার উপর বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুর ভর যে কোনো কিছু হতে পারে। সবসময় যে বস্তুর ভর 1 কেজি হবে এমন না, 2 কেজি হবে এমন না, যে কোনো কিছু হতে পারে। বস্তুর উপর যে কোনো ত্বরণ প্রয়োগ করতে পারি। বস্তু 1 মিটার পার সেকেন্ড বেগে যেতে পারে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে ত্বরণে যেতে পারে, যে কোনো কিছু। বল যে কোনো কিছু হতে পারে, তুমি 10 নিউটন 20 নিউটন যে কোনো ইচ্ছা মতো বল প্রয়োগ করতে পারো। তাহলে এগুলো সবগুলাই যে কোনো কিছু হতে পারে। বল যে কোনো কিছু হতে পারে, বস্তুর ভর যে কোনো কিছু হতে পারে, বস্তুর ত্বরণ যে কোনো কিছু হতে পারে। তাহলে বস্তুর বল যে কোনো কিছু হতে পারে, ভর যে কোনো কিছু হতে পারে, ত্বরণ যে কোনো কিছু হতে পারে। তো যে কোনো কিছু যেখানে হতে পারে তাহলে নিশ্চয়ই একও হতে পারে। নিউটন বলছে তাহলে একও হতে পারে। আমরা বস্তুর ভরকে 1 কেজি ভরের একটা বস্তু নিব, আমরা এর উপর 1 নিউটন বল প্রয়োগ করব, আমরা এরপর তার মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করব। তার মানে যেহেতু এগুলো সবগুলো যে কোনো কিছুই হতে পারে, তাই নিউটন বলছে কি, তাহলে একটা কাজ করো, সবাইকে 1 ধরে নাও। তখন নিউটন করছে কি, সবাইকে 1 ধরে নিছে। বল 1, ভর 1, ত্বরণ 1। অর্থাৎ নিউটন 1 কেজি ভরের একটা বস্তু নিয়ে তার উপর 1 নিউটন বল প্রয়োগ করছে, এতে তার 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ তৈরি হয়েছে। এরপর বলছে এবার যা আসে ওইটা কে এর মান, তাহলে কে সমান 1 আসে। তো এভাবে করে নিউটন কে এর মানটা বের করছে। এটা হচ্ছে নিউটনের একটা পদ্ধতি বা একটা কনভেনশন নিউটনের। তো ওই দিন যদি নিউটন এখানে 2 ধরে করতো, বলতো যে সবার একটা 2 ধরো, বস্তুর ভর 2 কেজি, ত্বরণ 2 কেজি, নিউটন বল 2 নিউটন, তখন কিন্তু কের মানটা ওই দিন থেকে কিন্তু কত হয়ে যেত, হাফ হয়ে যেত। তো নিউটন ওই দিন যেটা ধরছিল ওইটাকে কের মান বলে ঘোষণা করা হয়। তো আমরা আসলে 1 কেন ধরে নিই, কারণ হচ্ছে আসলে এখানে যে কোনো কিছুই হতে পারে। তো যে কোনো কিছু যেহেতু হতে পারে তাই আমরা যে কোনো একটা মান ধরা লাগবে। তো 1 ধরলে আমাদের ক্যালকুলেশনটা সহজ। 1 ধরলে কের মানটা 1 হয়ে গেলে আর কোনো ক্যালকুলেশন করতে হয় না, তাই আসলে 1 ধরা হয়েছে। তো ভাই আমরা কি সবসময় সমানুপাতিক ধ্রুবকের মানটা 1 ধরতে পারবো? উত্তর হচ্ছে না, সমানুপাতিক ধ্রুবকের মান সবসময় 1 ধরা যাবে না। কখন এরকম 1 ধরা যাবে? যখন আমার সমানুপাতিক ধ্রুবকের ইকুয়েশনে কোনো ধ্রুবক থাকবে না। এখানে বলও যে কোনো কিছু হতে পারে, ভরও যে কোনো কিছু হতে পারে, ত্বরণও যে কোনো কিছু হতে পারে, কোনো ধ্রুবক নাই, কোনো ধ্রুবক এখানে নাই, সবই চলক। তখন তুমি চলকের মান যে কোনো কিছু বসাতে পারো, 1 বসাই দিতে পারো, 1 বসালে 1 আসে। কিন্তু যদি ধ্রুবক থাকে তাহলে এই কাজটা করা যাবে না। যেমন একটা এক্সাম্পল দিই, কখন এই কাজটা করা যাবে না দেখো। মনে করো আমার কাছে আছে মহাকর্ষ বল, একটু পরেই হয়তো তোমাদেরকে মহাকর্ষ বল পড়াবো। মনে করো আমার কাছে আছে মহাকর্ষ বল Fg, মহাকর্ষ বল সমান হচ্ছে g, এরপর পৃথিবীর ভর, এরপর বস্তুর ভর, এরপর d স্কয়ার। তো এখানের মধ্যে তুমি জি এর মানকে 1 করে দেওয়া যাবে না। জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10^11। তো জি এর মান 10^11 আর 10^7 আমার ঠিক মনে নাই। আচ্ছা যাই হোক, দেখিও এটা। তাহলে এখানে দেখো পৃথিবীর ভর আছে, এটা হচ্ছে পৃথিবীর ভর, অথবা সূর্যের ভর, অথবা চন্দ্রের ভর, পৃথিবীর ভর। তো পৃথিবীর ভরকে কি আর তুমি 1 করে দিতে পারবে জোর করে? পৃথিবীর ভরকে তো আর জোর করে আর 1 করা যাবে না। পৃথিবীর ভর তো ফিক্স, পৃথিবীর ভর তো ধ্রুবক। তো পৃথিবীর ভর যেহেতু ধ্রুবক, তাই এক্ষেত্রে তুমি জি এর মানটা 1 বসাইতে পারবা না। এরকম যদি কোনো ইকুয়েশনের মধ্যে ধ্রুবক চলে আসে, যার মান ফিক্স, যাকে তুমি চেঞ্জ করতে পারবে না, তাহলে তুমি সমানুপাতিক ধ্রুবকের মানও চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে? তাহলে এর আগের প্রশ্নের মধ্যে আমাদের ভরটা যে কোনো কিছু হতে পারতো, বস্তুর ভর ছিল, যে কোনো বস্তু নিলাম যে কোনো ভরের। কিন্তু এক্ষেত্রে পৃথিবী নেওয়া লাগবে। পৃথিবীতে আর যে কোনো সাইজের পৃথিবী পাওয়া যাবে না, পৃথিবীর সাইজটা একটাই, পৃথিবীর ভরটা একটাই, কাজে এখানে জি এর মান আর 1 করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম শুধুমাত্র সমানুপাতিক ধ্রুবকের মান 1 করে দেওয়া যাবে যদি আমার সমানুপাতিক ধ্রুবকের সমীকরণে সবগুলাই চলক হয়। যদি ধ্রুবক থাকে তাহলে আর যাবে না। ঠিক আছে? আর এখানে কে এর মানটা 1 ধরাটা নিউটনের একটা পদ্ধতি ছিল। নিউটন তার সূত্রের জন্য এটা 1 ধরে নিছে এভাবে করে, তো সেটাই ব্যাখ্যা করলাম। তাহলে আমরা যদি কে এর মানটা 1 ধরি তাহলে কত আসে? F সমান 1 ইন্টু এম এ আসে। আচ্ছা, তাহলে F সমান ফাইনালি পাচ্ছি এম এ। তো এটাই হচ্ছে আসলে নিউটনের দ্বিতীয় সূত্র। তো আমরা অনেকে এটাকে নিউটনের দ্বিতীয় সূত্র বলে চিনিও না, বাট এটাই আসলে নিউটনের দ্বিতীয় সূত্র। বুঝতে পারছি? এটা আসলে নিউটনের দ্বিতীয় সূত্র। ঠিক আছে? তো নিউটনের দ্বিতীয় সূত্রের মূল রূপ কিন্তু এটা ছিল না। নিউটনের দ্বিতীয় সূত্রের মূল রূপটা ছিল কিন্তু এটা, যে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের
হারের সমানুপাতিক, ওইখান থেকে আসলে এই বিষয়টা আসে। F সমান ma, খুবই বিখ্যাত একটা সূত্র, আমরা সবাই জানি F সমান ma। এটা হচ্ছে আসলে নিউটনের দ্বিতীয় সূত্রের একটা ফাইনাল রূপ, ঠিক আছে। তো এই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের ফাইনাল রূপ আমরা পড়ালাম। এবার আমরা চলে যাব নিউটনের দ্বিতীয় সূত্র শেষ আমাদের। এবার আমরা চলে যাব নিউটনের তৃতীয় সূত্রে। এবার আমরা যাব নিউটনের তৃতীয় সূত্র। সো একটু দেখো নিউটনের তৃতীয় সূত্রটা দেখো। আচ্ছা, তাহলে এবার দেখো নিউটনের তৃতীয় সূত্র। ওকে, নিউটনের তৃতীয় সূত্র, নিউটনস থার্ড ল। নিউটনের তৃতীয় সূত্র বলছে কোনো একটা বস্তুর উপর যদি তুমি একটা বল প্রয়োগ করো, ওই বস্তু তোমাকে একটা বল প্রয়োগ করে। তুমি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করছো, ওই বস্তু তোমাকে একটা বল প্রয়োগ করবে। তুমি যেটা প্রয়োগ করছো সেটাকে বলছে ক্রিয়া, ও যেটা তোমাকে প্রয়োগ করবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রত্যেকটি বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে। তো নিউটন বলছে, ঠিক আছে, নিউটন বলছে প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এখানেও কিন্তু দুইটা ওয়ার্ড রয়েছে। একটা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ার সমান, অর্থাৎ মানে সমান, এটা হচ্ছে মানে সমান এবং দিকে বিপরীত। এই যে বিপরীতমুখী, এটা হচ্ছে দিকে বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে তুমি কোথাও ঘুষি দিলে, তাহলে সেও তোমাকে সমান মানের ঘুষি দিবে, মানে সমান, কিন্তু সে দিবে অপোজিট দিকে। তুমি যে দিকে দিচ্ছ তার বিপরীত দিকে অপোজিট। তাহলে এটা তারাও বোঝা যাচ্ছে এই যে তোমার ক্রিয়া বল প্রতিক্রিয়া বল এগুলো একটা ভেক্টর রাশি। তাহলে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো এখান থেকে আমরা যদি ম্যাথমেটিক্যাল রূপটা দেখতে চাই, তাহলে মনে করো F ক্রিয়া ইজ ইকুয়াল টু মাইনাস F প্রতিক্রিয়া, এটাই। অথবা এটাকে বলতে পারি F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2। তো এই যে F1 সমান মাইনাস F2, এটাই নিউটনের তৃতীয় সূত্র। প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা ভাঙতে 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 কি পাওয়া যায় সেটা দেখব। তো নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা এবার ভাঙা শুরু করব এবং ভেঙে আমরা কোথায় যেতে পারি আমরা এখন সেটা দেখব। যে নিউটনের তৃতীয় সূত্রকে আমরা ভাঙতে থাকবো, ভাঙতে ভাঙতে আমরা কোথায় চলে যাব দেখবো। এখন কোথায় চলে যেতে পারি দেখো, নিউটনের তৃতীয় সূত্রকে ভাঙতে ভাঙতে আমরা একটা জায়গায় চলে যাব। দেখো, তাহলে আমাদের F1 সমান মাইনাস F2, এটা নিউটনের সূত্র। এখন F মানে হচ্ছে ma, তাহলে আমাদের M1 A1 সমান মাইনাস M2 A2। এখন আবার আমরা জানি যে বস্তু, আমরা একটু আগে দেখছি এটা কেমন আসছে M1 A1, কারণ F সমান ma, একটু আগে প্রমাণ করলাম দ্বিতীয় সূত্র থেকে। আচ্ছা, এখন এর পরিবর্তে আমরা লিখতে পারি V1 মাইনাস U1 বাই T1, আর এটার পরিবর্তে আমরা লিখতে পারি V2 মাইনাস U2 বাই T2। আচ্ছা, তো এটা কেমনে লিখছেন ভাইয়া? এটা হচ্ছে এর মানটা, আমরা জানি ত্বরণ মানে বেগের পরিবর্তন বাই সময়, ভরবেগের পরিবর্তনের হার আর কি। আচ্ছা, এবার ভালো করে খেয়াল করো, আল্লাহর একটা খাস রহমত এই জায়গায় যে T1 এবং T2 আমরা কেটে দিতে পারি। এই পক্ষে T1 আর এই পক্ষে T2 কেটে দিতে পারি। কেন T1 আর T2 কেটে দিলেন? কারণ আমরা এখানে একটা বেসিক হচ্ছে ঠিক যে সময়ে ক্রিয়া করে একই সাথে একই সময়ে প্রতিক্রিয়া কাজ করে। ফলে T1 আর T2 সমান হয়। এই লাইনটা একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি। মনে করো আমি বোর্ডকে ঘুষি মারলাম, তাহলে বোর্ড আমাকে সাথে সাথে একটা দিবে, আমি ব্যথা পাবো, আনালে ব্যথা পাইতাম না। এমন না আমি বোর্ডকে ঘুষি মারলাম, আধা ঘন্টা পরে বোর্ড হঠাৎ করে ভিতর থেকে একটা হাত বের করে আমাকে একটা ঘুষি দিয়ে দিল, এমন না। আমি তাকে দিলে সাথে সাথে সে আমাকে দিয়ে দিবে, আমিও ব্যথা পাবো। আমি কাউকে বল প্রয়োগ করলে সে আমাকে সাথে সাথে বল দিবে, আমি ব্যথা পাবো সাথে সাথে।
তাহলে যে সময় আমি অ্যাকশন করবো ওই সময় সে আমাকে রিয়াকশনটা দিয়ে দিবে। এমন না যে আমি দিলাম, তারপর আধা ঘন্টা পরে এসে ধুম করে ঘুষ একটা মেরে বললে তুই আমাকে আধা ঘন্টা আগে মারছিস না, এখন তোরে মারলাম, এরকম আধা ঘন্টা পরে মারে না, সাথে সাথে। তাহলে আমার যে সময়ে ক্রিয়া কাজ করে ওই সময়ে প্রতিক্রিয়া কাজ করে, ফলে আমার T1 আর T2টা কী হয়ে যায়, সমান হয়ে যায়। তখন তারা কাটাকাটি যায় সমান হওয়ার কারণে। তাহলে আমার বাকি থাকে কি, গুণ করে দাও M1 V1 মাইনাস M1 U1, আর এর পাশে মাইনাস M2 V2 মাইনাসে মাইনাসে প্লাস M2 U2। আচ্ছা, মনে রাখবা কোন একটা সূত্র আবিষ্কার করার সময় মাইনাস দেখলে সেটাকে ওপাশে পাঠাই দিবা, কারণ সূত্রের মধ্যে মাইনাসটা খুবই ডিসগাস্টিং, খুবই বিরক্তিকর। তাই আমরা এই মাইনাসটাকে এ পাশে পাঠিয়ে দিলাম, এই মাইনাসটাকে এ পাশে নিয়ে আসলাম যাতে করে প্লাস হয়ে যায়। তাহলে পাচ্ছি M1 V1 প্লাস M2 V2, আর এখানে পাচ্ছি আমরা M1 U1 প্লাস M2 U2। তাহলে এই যে একটা সূত্র আমরা দেখলাম, এটাকে আমরা আরেকটু সাজায় গুজায় লিখতেছি। আমরা এই পার্টটাকে আগে লিখতেছি, এই পার্টটাকে পরে লিখতেছি। তাহলে কি পাই, M1 U1 M2 U2 সমান M1 V1 M2 V2। তাহলে এটা হচ্ছে আমার আদি ভরবেগের সমষ্টি, আর এটা হচ্ছে আমার শেষ ভরবেগের সমষ্টি। দেখো, এটাও আদি ভরবেগ, এটাও আদি ভরবেগ, তার মানে দুইটা আদি ভরবেগ। তার মানে আদি ভরবেগের এটা হচ্ছে আদি ভরবেগের, তারপর যোগ করলাম না, যোগ করা মানে সমষ্টি, আর এটা হচ্ছে শেষ ভরবেগের, যোগ করলাম না, যোগ করলে সমষ্টি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আদি ভরবেগের সমষ্টি যা, শেষ ভরবেগের সমষ্টি তাই, অর্থাৎ ভরবেগ সমষ্টি অপরিবর্তিত। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা, তাহলে আজকে আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীলতা প্রমাণ করে ফেললাম। তো পরীক্ষায় এটা অনেক বেশি আসে, পরীক্ষায় এই প্রমাণটা অনেক বেশি আসে, এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট যে নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীলতা আবিষ্কার করো, বের করো। তাহলে এই যে দেখো, ভরবেগের সংরক্ষণশীলতা আবিষ্কার করব নিউটনের তৃতীয় সূত্র থেকে। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা প্রমাণ করে করে ভরবেগের সংরক্ষণশীলতা কি করব, বের করব। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি করব, ভরবেগের সংরক্ষণশীলতা বের করব। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা এতটুকু গেল, আমাদের আরও ম্যাথ বাকি আছে বা আরও অ্যাপ্লিকেশন বাকি আছে, আমরা সেটা দেখব পরে। তাহলে আজকে আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে এতটুকুই দেখলাম। আচ্ছা।